একটি দল নির্বাচনের আগেই মানুষ ঠকাচ্ছে, মুসলমানদের শিরক করাচ্ছে তারেক রহমান। নতুন জমিদারদের বিরুদ্ধে 10 দলীয় ঐক্যের কণ্ঠ নাসির উদ্দিন। সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলেছে একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। হিলি স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু। ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় 7 মুসলিম রাষ্ট্র। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি দিলরুবা খান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের আগে একটি দল মানুষ ঠকাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নিজের প্রথম নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা ওমরা বা হজ করে এসেছেন? হাত তোলেন। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের নতুন জমিদারদের বিরুদ্ধে কথা বলছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই এলাকার মানুষ যাদের ভয় করে এতদিন কোনো কথা বলতে পারেনি, সেই নতুন মাফিয়া ও নতুন জমিদারদের বিরুদ্ধে 10 দলীয় নির্বাচনী ঐক্যজোটের পক্ষ থেকে কথা বলে যাচ্ছেন নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। জনসমাবেশ দিয়ে জামায়াত ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু। 10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর জনসমাবেশ শুরু হয়েছে। এর মাধ্যমে দলটির নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বৃহস্পতিবার বিকেল 2:45টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকা 15 আসনের উদ্যোগে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ডক্টর শফিকুর রহমান। নির্বাচনে 3 দিন ছুটি পাবেন শ্রমিকরা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, আর 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়। আজকে ক্যাবিনেট বৈঠকে 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও 10 ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। শ্রমিকরা 3 দিন ছুটি পাবেন। হিলি স্থলবন্দর দিয়ে আবারও চাল আমদানি শুরু। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 2.5 মাস বন্ধ থাকার পর সরকারের নতুন বরাদ্দকৃত ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মেসার্স ডিপি এন্টারপ্রাইজ নামের আমদানিকারক প্রতিষ্ঠান 2 ট্রাক 77 মেট্রিক টন চাল আমদানি করেন। বুধবার দুপুরে চাল বোঝাই 2টি ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছে হিলি শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তা আর জামান বাঁধন। অন্ধকার চোখে আলো ছড়াতে চায় একদল দৃষ্টি প্রতিবন্ধী। চোখে আলো নেই, কিন্তু স্বপ্নে কোনো অন্ধকার নেই। সীমাবদ্ধতাকে শক্তিতে রূপান্তর করে এগিয়ে চলেছে একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের জীবন সংগ্রাম আর আলোর গল্প নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। চোখে নেই আলো, তবু হৃদয়ে ভরা স্বপ্ন। এই পৃথিবীকে তারা দেখে না চোখে, দেখে অনুভবে, সাহসে, বিশ্বাসে। সমাজের অবহেলা, সীমাবদ্ধতার দেয়াল ভেঙে এগিয়ে যেতে চায় একদল দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। তাদের সেই আলোর ঠিকানায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রহনপুর সড়ক ঘেঁষা মহেশপুরে অবস্থিত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসা। শুধু কোরআন শিক্ষা নয়, চলছে সাধারণ শিক্ষা আর আধুনিকতার ছোঁয়ায় কম্পিউটার শিক্ষাও। পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব স্বাভাবিক কাজেই তারা সমান দক্ষ। এই মাদ্রাসা প্রমাণ করে প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়, সঠিক সুযোগ পেলে তারাও পারে আলো ছড়াতে। আমি জীবনে যতগুলো মাসে পড়েছি, আলহামদুলিল্লাহ, আমি কোনো ইয়েতে এই যে এখানকার যে পরিবেশ যেটা পাইছি আমি কল্পনা করতে পারিনি। এই যে ছোটো ছোটো ভাইয়েরা আছে, আমাকে যে এতটাই ভালোবাসা বাড়ছে, খুব আমাকে শ্রদ্ধা সম্মান দিয়ে আমাকে রাখছে। আমি ব্রেল পদ্ধতি শিখে আমার জীবনকে আমি আলোকিত করতে চাই এবং আমার ছোট ভাইকে আমি শিক্ষা দিয়ে আমি বড় করতে চাই। এই মাদ্রাসার মুহতামিম হিসেবে কর্মরত মোহাম্মদ আব্দুস সবুর বলেন, নিজের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং তার মতো অন্ধদের সমাজে যোগ্য করে গড়ে তোলাই তার লক্ষ্য। আমি আমার জীবনে যখন প্রথম পড়াশোনা শুরু করি, তখন আমাকে শুনে শুনে পড়াশোনা করতে হতো। অর্থাৎ আপনি আমাকে একটা আয়াত বলে দিলে
আমাকে এটা মুখস্থ করতে হতো। অন্ধ বাচ্চাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে মাদ্রাসা নেই। আমরা আধুনিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, কম্পিউটার এবং কোরআনের হাফেজ এবং হাফেজা হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি অন্ধ ছেলে মেয়েদের, তাইলেই একমাত্র সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তারা বোঝা হবে না। তারা ভিক্ষার হাত থেকে বেঁচে অন্তত তারা ছোট্ট করে কর্মসংস্থান করতে পারবে। শিক্ষার্থীরা শুধু ধর্মীয় নয়, সাধারণ শিক্ষাতেও এগিয়ে যাচ্ছে বলে জানান শিক্ষক হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম। 1 বছর ধরে প্রাথমিক অবস্থায় যখন থেকে প্রতিষ্ঠানটি চালু হয় তখন থেকেই আমি এখানে আছি। বাচ্চাদেরকে পাশাপাশি হেফজ করাচ্ছি। এখন হেফজ ছাত্র আসলে কম, কিন্তু আস্তে আস্তে তারা গড়ে উঠছে। তাদেরকে আমি হাতে কলমে হেফজ করার চেষ্টা করছি। বছরে প্রায় 60 লাখ টাকা খরচ হয় জানিয়ে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান মাদ্রাসা কর্তৃপক্ষ। খাদ্য, বস্ত্র আমরা এখান থেকে দিয়ে থাকি। তাদের প্রাথমিক যে চিকিৎসাটা সেটাও আমরা বহন করি এবং তাদের এভরিথিং, পড়াশোনার যে খরচগুলো আমরা এখান থেকেই ব্যবস্থা করে থাকি। অন্ধদের আলোকিত করতে এবং পরকালের শান্তির আশায় ব্যতিক্রমী মাদ্রাসা বললেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা। ব্যতিক্রম ধর্মী বা যেটা নবাবগঞ্জে না, এরকম কোনো প্রতিষ্ঠান আমি করার চেষ্টা করি। তার মধ্যে যেহেতু অন্ধ মাদ্রাসা বললাম, এটা তো অন্ধরা তেমনি অসহায়। আমরা নিজের চোখ বন্ধ করলে আমরা বুঝতে পারি যে কি কষ্টের মধ্যে তারা থাকে। তাদেরকে যে কোনোভাবে হেল্প করতে পারাটা একটা বিরাট মানবিক কাজ আমার কাছে মনে হয়েছে। মাদ্রাসাটি সমাজসেবা পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্তি সহ পর্যাপ্ত সহায়তার আশ্বাস উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের। চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার করবতলা ইউনিয়নের সাথে একটি দৃষ্টি প্রতিবন্ধী স্কুল রয়েছে। এই দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে পাঠদান সেবা নেয় এবং আমরা যতটুকু জেনেছি যে এই প্রতিষ্ঠানটি খুবই ভালো। তো প্রতিষ্ঠানটি নিবন্ধন না হওয়ার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। তাদের যে কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করে দ্রুত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসায় 15 জন অন্ধ ছেলে এবং 5 জন মেয়ে শিক্ষার্থী রয়েছে, আর তাদের পাঠদানে রয়েছে 4 জন শিক্ষক। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। ফুল বিক্রি করে আকরামের আয় 2 লাখ টাকা। পরিশ্রম আর ধৈর্য থাকলে অল্প জমিতেও সম্ভব সাফল্য। ফুল চাষ করে বছরে লাখ টাকা আয় করছেন সাতক্ষীরার এক সংগ্রামী কৃষক। মিষ্টির জগতে বাড়ছে আকর্ষণ। আলোচনায় কাঁচামরিচের রসগোল্লা। মিষ্টির জগতে নতুনত্ব মানেই বাড়তি আকর্ষণ। ঐতিহ্যবাহী ক্ষীরমোহন আর শুকনো গোল্লার জন্য পরিচিত কুড়িগ্রাম এবার আলোচনায় এসেছে এক ভিন্ন স্বাদের মিষ্টি কাঁচামরিচের ঝাল রসগোল্লা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উলিপুরের ক্ষীরমোহন আর নলডাঙ্গার শুকনো গোল্লার জন্য দেশ জুড়ে পরিচিত কুড়িগ্রাম জেলা। তবে এবার ঐতিহ্যবাহী এই 2 মিষ্টির পাশে নতুন করে ঝড় তুলেছে এক ভিন্নধর্মী স্বাদের রসগোল্লা, সবুজ রঙের ঝাল রসগোল্লা। কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল কচাকাটার বনফুল সুইটমিটে তৈরি হচ্ছে এই ব্যতিক্রমী রসগোল্লা। কাঁচামরিচ দিয়ে তৈরি সবুজ রঙের রসে ডোবানো এই মিষ্টি ইতিমধ্যেই কেড়ে নিয়েছে মিষ্টি প্রেমীদের মন। রসগোল্লার নাম শুনলেই ছোট বড় সবার চোখে ভেসে উঠে চিনির রসে ডোবানো গোল গোল সাদা ছানার বল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রসগোল্লার রূপ আর স্বাদ। সেই পরিবর্তনের ধারায় এবার যুক্ত হয়েছে কাঁচা মরিচের ঝাল স্বাদ। মিষ্টির মিষ্টতা আর মরিচের ঝাঁজ দুয়ে অনন্য মেলবন্ধনেই তৈরি হয়েছে এই সবুজ রসগোল্লা। মিষ্টি খাদকরা বলছেন স্বাদে গন্ধে অতুলনীয় এই রসগোল্লা। শুনে আসলাম, ঝাল মিষ্টি খেলাম, এটা একটা ব্যতিক্রম ধর্মী, ঝালও লাগে মিষ্টিও লাগে, খাইতে খুব সুস্বাদু। কাঁচামরিচের তো এখানে আসলাম, খাইলাম, তো দেখলাম যে মিষ্টির পরিমাণটা কম কিন্তু ঝালের পরিমাণটা বেশি, এই জন্য খুব ভালো লাগলো। ঝাল মিষ্টি প্রথমবার খেলাম, ভালো লাগলো, কাঁচামরিচের ফ্লেভার পেলাম। কারিগররা জানান 2 বছর ধরে তৈরি হচ্ছে এই মিষ্টি। সব মিলিয়ে 200 লিটার দুধ লাগে এখানে প্রতিদিন। দিনে আমার এভারেজে দেখা গেছে যে 200 কেজি দুধ লাগে। আমি বিভিন্ন ধরনের মিষ্টি বানাই, বালিশ মিষ্টি, রসগোল্লা, তারপরে দেখা গেছে যে ছোটো মিষ্টি, বউ মিষ্টি, কাঁচামরিচ মিষ্টি, অনেক মিষ্টি চলে। কাঁচামরিচ মিষ্টি অনেক ভালো খায়, মানুষ অনেক খায়। গ্রাহকদের আগ্রহ থাকলে আরো নতুন কোনো মিষ্টি তৈরির ইচ্ছে আছে প্রতিষ্ঠানটির। আমার দোকানে 20 প্রকার মিষ্টি আছে। এখন একটা মিষ্টি তৈরি করছি, কাঁচামরিচ মিষ্টি। তাও মিষ্টি চলে ভালো, অনেক দূর থেকে মানুষ আসে নিয়ে যায়, আকাশে ভুঙ্গে মারি।
আরও নতুন নতুন আইটেম করার সিদ্ধান্ত নিয়েছি। সাধারণত মিষ্টির মতোই 240 থেকে 260 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এই রসগোল্লা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিতে চায় 7 মুসলিম রাষ্ট্র। ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অব পিসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে 7টি মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো হলো কাতার, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে এই আগ্রহ প্রকাশ করেছে 7 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারে খেলার সংবাদ। নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বাংলাদেশ। তবে আইসিসি স্পষ্ট করে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, নইলে বাংলাদেশের জায়গায় অন্য দল খেলবে। এমন পরিস্থিতিতে তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তাহলে কি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ? একটু পর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্বকাপে দলে থাকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে একটি বিশ্বাসযোগ্য সূত্র। নিরাপত্তা সংকটের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এই সিদ্ধান্ত তারা আগেই জানিয়েছিল। কাল আইসিসিও জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে, আর যদি তা না হয় তাহলে বাংলাদেশের জায়গায় অন্য কাউকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য 1 দিন সময় দিয়েছে আইসিসি। আমিনুল বলছেন তিনি আছেন একটি মিরাকেলের আশায়, তাই আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আজ দুপুর 3টায় ক্রিকেটারদের সঙ্গে বসতে যাচ্ছেন আসিফ নজরুল। এর অর্থ কি? তাহলে কি বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে? জানা গেছে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছে তা সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। তাদের সঙ্গে আলোচনা হবে পরবর্তী পদক্ষেপ নিয়েও। উগ্রবাদীদের হুমকিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। এই নিয়ে 2 দফায় অনলাইন ও সরাসরি আইসিসির সঙ্গে বৈঠক করে বিসিবি। তবে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যাওয়ার অবস্থান থেকে সরে আসেনি বিসিবি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ভারত বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আইসিসির বোর্ড সভা হয়। এরপরই সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দিয়েছে বাংলাদেশের সমর্থক, ক্রিকেটার কিংবা সংশ্লিষ্ট কারো জন্যই ভারতে হুমকি নেই। আইসিসি মোস্তাফিজের ঘটনাকে বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক মনে করছে, এজন্য বিশ্বকাপের সূচি বদলানো হবে না, এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে আইসিসি। নাভিদ হাসান, সোনালী নিউজ। এবারে বিনোদন সংবাদ। দীর্ঘ 1.5 বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী ইয়ামিন হক ববি। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও নতুন অধ্যায় শুরু করছেন তিনি। 3 সিনেমা, 3 ভিন্ন চরিত্রে ববির এই প্রত্যাবর্তনের গল্প নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী ইয়ামিন হক ববি দীর্ঘ 1.5 বছর পর আবারও সিনেমায় ফিরছেন তিনি। শুধু অভিনয়ই নয়, এবার প্রযোজক হিসেবেও নিজের অবস্থান আরো শক্ত করছেন। 1.5 বছর আগে মুক্তি পাওয়া সিনেমা ময়ূরাক্ষীতে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান ববি। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমায় তার অভিনয় নতুন মাত্রা যোগ করে। 2025 সালে ববি কাজ করেছেন বেশ কয়েকটি ভিন্নধর্মী সিনেমায়, যেগুলো চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে আছে মিনহাজ কিবরিয়া পরিচালিত বেঈমান, কে এ নিলয়ের বউ এবং বদিউল আলম খোকনের তসনস। ববি জানান, 3টি সিনেমার গল্পই আলাদা, চরিত্রও ভিন্ন। দর্শক যেভাবে আমাকে দেখতে চায় সেভাবেই নিজেকে তুলে ধরার চেষ্টা করেছি। চলতি মাসে লন্ডনে মুক্তি পাচ্ছে বেঈমান। এরপর ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে প্রদর্শিত হবে সিনেমাটি। দেশে মুক্তি দেরি হওয়ার কারণ হিসেবে তিনি জানান নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কথা। তবে চলতি বছরই বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। ববি আরো বলেন, আমি বসেছিলাম না, নিয়মিত কাজ করেছি, তবে সব প্রস্তাবে সাড়া দিইনি। দর্শকের বিশ্বাস ধরে রাখতে বেছে বেছে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। করোনার পর থেকে কাজের গতি কিছুটা কমালেও মানের ব্যাপারে কোনো ছাড় দেননি এই অভিনেত্রী। সব মিলিয়ে ইয়ামিন হক ববির প্রত্যাবর্তন মানেই নতুন গল্প, নতুন চরিত্র আর দর্শকের জন্য বাড়তি প্রত্যাশা।
ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।